পৃষ্ঠা 121। প্রদত্ত সূত্র ও তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা। 1. প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিবেকানন্দ, জন্ম 1863 খ্রিস্টাব্দ, 12 জানুয়ারি, কলকাতার সিমলাপাড়ায়। পিতা বিখ্যাত আইনজীবী বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। শিক্ষা জীবন মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় এবং স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ। রামকৃষ্ণের সান্নিধ্য, দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের সান্নিধ্যে এসে তাঁর শিষ্যত্ব গ্রহণ। 1886 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের দেহত্যাগের পর বরানগরে রামকৃষ্ণ মঠ স্থাপন। কর্মজীবন 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য আমেরিকা যাত্রা। ইংল্যান্ড ভ্রমণ 1897 খ্রিস্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তন। রামকৃষ্ণের ভক্ত ও শিষ্যদের নিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। উল্লেখযোগ্য রচনা: পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত। মৃত্যু 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই। উত্তর: স্বামী বিবেকানন্দ 1893 শিকাগো ধর্মসভায় গেরুয়া পোশাক পরিহিত যে বাঙালি সন্ন্যাসীর বজ্র নির্ঘোষে গোটা বিশ্ব চমকিত হয়ে গিয়েছিল, যার উদাত্ত কণ্ঠে ভারতকে নতুনভাবে চিনতে পেরেছিল পৃথিবীর মানুষ, তিনি স্বামী বিবেকানন্দ। প্যারা 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি উত্তর কলকাতার সিমলাপাড়ায় বিবেকানন্দের জন্ম হয়েছিল। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, পেশায় আইনজীবী, এবং মা ছিলেন ভুবনেশ্বরী দেবী। বিবেকানন্দের পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম বিলে। মেট্রোপলিটন স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় এবং স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় পাশ করেন। রামকৃষ্ণের সান্নিধ্য বিবেকানন্দের মানস জগতে বিপুল পরিবর্তন নিয়ে আসে। মানব সেবাই তাঁর জীবনের ব্রত হয়ে ওঠে। 1886 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের মৃত্যুর পরে বরানগরে তিনি রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। অজস্র প্রতিকূলতাকে জয় করে 1893 শিকাগোর বিশ্ব ধর্ম সভায় তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন এবং হিন্দু ধর্মের ও ভারতের ঐতিহ্যকে গোটা পৃথিবীর সামনে তুলে ধরেন। দেশে ফিরেই তিনি গড়ে তোলেন রামকৃষ্ণ মিশন, বিপন্ন আর্ত মানুষদের সেবায় যে সংস্থা আজও নিরলসভাবে কাজ করে চলেছে। প্যারা ধর্মচেতনার সঙ্গে ইতিহাস আর সমাজবোধকে মিলিয়ে দিয়েছিলেন বিবেকানন্দ। উচ্চবর্ণ শাসিত সমাজের অসঙ্গতি তাঁর চোখে ধরা পড়েছিল। তিনি চেয়েছিলেন শূদ্র শক্তির জাগরণ। স্বপ্ন দেখেছিলেন কৃষকের লাঙলের ফলা থেকে, শ্রমিকের হাতুড়ি থেকে নতুন ভারত বেরিয়ে আসবে। নীচ জাতি, চির অবমানিত মানুষদের আত্মার আত্মীয় করে তোলার আহ্বান জানিয়েছিলেন তিনি। মানবাত্মার মূর্ত প্রতীক ছিলেন বিবেকানন্দ। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। এই কথার মধ্যে দিয়েই ধর্মকে মন্দির মসজিদ থেকে মানুষের মধ্যে নিয়ে এসেছেন বিবেকানন্দ। তার কাছে মানব সেবাই ছিল ঈশ্বর সেবা। প্যারা বিবেকানন্দ দেশ গঠনে যুবশক্তির জাগরণকে অগ্রাধিকার দিয়েছিলেন। চেয়েছিলেন আত্মশক্তিতে দীপ্ত সুস্বাস্থ্যের অধিকারী তরুণ দলকে। তাই গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন বিবেকানন্দ। প্যারা নিজের মত পথের কথা বিবেকানন্দ লিখে গেছেন তার পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, ভাববার কথা, বর্তমান ভারত ইত্যাদি গ্রন্থে।
গদ্য রচনার রীতির অসামান্য নিদর্শন ছড়িয়ে আছে এইসব গ্রন্থে। বাংলা সাহিত্যকে তাই সমৃদ্ধ করেছে এইসব রচনা। প্যারা 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই বিবেকানন্দ প্রয়াত হন, কিন্তু রামকৃষ্ণ মঠ ও মিশনের মাধ্যমে তার ভাবধারা আজও সমানভাবে সক্রিয়। বিবেকানন্দের জীবন ও বাণী, তার উদার ধর্মভাবনা এবং মানবতার আদর্শ বাঙালি জাতির জীবনে চিরস্থায়ী বাতিঘর হয়ে থেকে গেছে। পৃষ্ঠা 122। 2. প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। সৈয়দ মুজতবা ময়হস্যবর্গীয় জ ত বয়াকার মুজতবা আলী আলয়হস্যই আলী। জন্ম 1904 খ্রিস্টাব্দ 13 সেপ্টেম্বর অবিভক্ত বাংলাদেশের শ্রীহট্ট জেলার অন্তর্গত করিমগঞ্জে। পিতা সৈয়দ সিকান্দার আলী। শিক্ষা সিলেট গভর্নমেন্ট হাই স্কুলে পড়াশোনা শুরু, পরে শান্তিনিকেতন থেকে স্নাতক, আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। 1927 খ্রিস্টাব্দে আফগানিস্তানের কাবুল সরকারি মহাবিদ্যালয়ে ফরাসি ও ইংরেজি ভাষার অধ্যাপক নিযুক্ত হন। আফগান বিদ্রোহের সময়ে তিনি জার্মানিতে যান, সেখানে 1932 খ্রিস্টাব্দে পিএইচডি ডিগ্রি লাভ করে দেশে ফিরে আসেন। প্রায় 16টি ভাষা তিনি জানতেন। তার রচিত গ্রন্থসমূহ দেশে বিদেশে পঞ্চতন্ত্র প্রথম ও দ্বিতীয়, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, অবিশ্বাস্য, জলে ডাঙায়, ধূপ ছায়া, দ্বন্দ্ব মধুর, শবনম, ভবঘুরে ও অন্যান্য, বহু বিচিত্রা, রাজা উজির, কতনা অশ্রু জল, মুসাফির, গুরুদেব ও শান্তিনিকেতন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার রচনার রীতি সম্পর্কে বলেছেন, উদ্ধৃতি শুরু, প্রসাদ গুণ বিশিষ্ট সত্যকার হাস্য রসজ্জ্বল লঘু শৈলীর অথবা ভাবগম্ভীর চলতি বাংলা ভাষায় তিনি যে অসাধারণ দখল তার লেখায় দেখিয়েছেন, সেটি তার মনের স্বাভাবিক শক্তির সঙ্গে রবীন্দ্রনাথের স্নেহ ও প্রসাদ উভয়ের গঙ্গা যমুনা মিলনের ফল। উদ্ধৃতি শেষ। মৃত্যু 1974 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি। অথবা সৈয়দ মুজতবা আলী বন্ধনীর মধ্যে 1904-1974। জন্ম 1904 খ্রিস্টাব্দ 13 সেপ্টেম্বরে অবিভক্ত ভারতবর্ষের শ্রীহট্টের অন্তর্গত করিমগঞ্জে। পিতা সৈয়দ সিকান্দার আলী। শিক্ষা সিলেট গভর্নমেন্ট হাই স্কুলে পড়াশোনা শুরু, পরে শান্তিনিকেতনে এসে উচ্চতর বিদ্যার্জন ও রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভ। স্নাতকোত্তর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। গবেষণা বন বিশ্ববিদ্যালয়, জার্মানি। গবেষণার বিষয় তুলনামূলক ধর্মতত্ত্ব। বাংলা, ইংরেজি, সংস্কৃত, আরবি, জার্মান, ফরাসি, পারসিক এবং হিন্দুস্তানি ভাষায় তাঁর সর্বোচ্চ স্তরের দক্ষতা ছিল। এছাড়া আরও 8টি ভাষার সঙ্গে তাঁর পরিচিতি ছিল। ভ্রমণ, বাস, কর্মজীবন। কাবুল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক জীবন শুরু করে পৃথিবীর অজস্র খ্যাতনামা শিক্ষাপীঠে তিনি শিক্ষা দান করেছেন। কায়রো, করাচি থেকে ইউরোপ যেখানেই তিনি গিয়েছেন, মাতৃভাষা বাংলাকে তিনি ভুলতে পারেননি, চাননি। করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আজও সক্রিয় এবং সেখানেও প্রাচীন বাংলার পুঁথি রক্ষিত আছে, মূলত তাঁরই উদ্যোগে হবে। গ্রন্থ দেশে বিদেশে পঞ্চতন্ত্র প্রথম ও দ্বিতীয়, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, অবিশ্বাস্য, জলে ডাঙায়, ধূপ ছায়া, দ্বন্দ্ব মধুর, শবনম, ভবঘুরে ও অন্যান্য, বহু বিচিত্রা,
রাজা উজির, কত না অশ্রু জল, গুরুদেব ও শান্তিনিকেতন। রচনা বৈশিষ্ট্য: হাস্যরসোজ্জ্বল ভাবগম্ভীর পাণ্ডিত্যের শত প্রকাশে বাংলার চিরকালের গদ্য সাহিত্যের উজ্জ্বল রত্ন। বাংলার প্রতিভাবানদের নিত্য সভায় তার অমর আসন। উত্তর: সৈয়দ মুজতবা আলী। বাংলা সাহিত্যের নিজস্ব রচনা শৈলী এবং বক্তব্যের মাধ্যমে যে মুষ্টিমেয় কয়েকজন লেখক নিজেদের স্বতন্ত্র জায়গা অধিকার করতে পেরেছেন, তাদের মধ্যে সৈয়দ মুজতবা আলী অন্যতম। প্যারা: সৈয়দ মুজতবা আলীর জন্ম 1904 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর অবিভক্ত বাংলাদেশের শ্রীহট্ট জেলার করিমগঞ্জে। তার পিতার নাম ছিল সৈয়দ সিকান্দার আলী। সিলেট গভর্নমেন্ট হাই স্কুলে তাঁর শিক্ষা জীবনের প্রথম পর্ব কাটে। বিশ্বভারতী থেকে তিনি স্নাতক হন এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1927 খ্রিস্টাব্দে তিনি আফগানিস্তানের কাবুল সরকারি মহাবিদ্যালয়ে ফরাসি ও ইংরেজির অধ্যাপনা শুরু করেন, কিন্তু রাজনৈতিক গণ্ডগোলের জন্য তিনি আফগানিস্তান ত্যাগ করে জার্মানিতে যান। সেখানে বন বিশ্ববিদ্যালয় থেকে 1932 খ্রিস্টাব্দে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি বরোদার কলেজে অধ্যাপনা শুরু করেন। পরবর্তীতে সৈয়দ মুজতবা আলী ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সেক্রেটারি হন। 1952 খ্রিস্টাব্দ থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অল ইন্ডিয়া রেডিওতে কর্মরত ছিলেন। তারপরে বিশ্বভারতীতে অধ্যাপনার কাজে যোগ দেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সৈয়দ মুজতবা আলী স্থায়ীভাবে সেখানে চলে যান। 1974 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। প্যারা: আফগানিস্তানের যাত্রার কাহিনী নিয়ে সৈয়দ মুজতবা আলীর লেখা পথে প্রবাসে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনী। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহ পঞ্চতন্ত্র প্রথম ও দ্বিতীয়, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, অবিশ্বাস্য, জলে ডাঙায়, ধূপ ছায়া, দ্বন্দ্ব মধুর, শবনম, ভবঘুরে ও অন্যান্য, বহু বিচিত্রা, রাজা উজির, মুসাফির, গুরুদেব ও শান্তিনিকেতন। প্যারা: সৈয়দ মুজতবা আলী তাঁর সাহিত্যে গদ্য রচনার এক নিজস্ব ধরনের জন্ম দিয়েছিলেন। বহু ভাষাবিদ এই লেখক 16টি ভাষা জানতেন এবং লেখক বাংলা গদ্যে অনায়াসে মিশিয়ে দিয়েছিলেন সংস্কৃত, আরবি, ফার্সি শব্দকে। গুরুগম্ভীর বিষয়ের মধ্যে হালকা মেজাজ, লঘু কৌতুকের অনবদ্য মিশেল ঘটিয়েছেন এই লেখক। এই মজলিসি ধরন সৈয়দ মুজতবা আলীর একেবারে নিজস্ব। সুনীতি কুমার চট্টোপাধ্যায় সৈয়দ মুজতবা আলীর রচনা রীতি সম্পর্কে যথার্থই বলেছেন, উদ্ধৃতি শুরু: প্রসাদগুণ বিশিষ্ট, সত্যকার, হাস্য রসোজ্জ্বল, লঘু শৈলীর অথবা ভাবগম্ভীর চলতি বাংলা ভাষায় তিনি যে অসাধারণ দখল তাঁর লেখায় দেখিয়েছেন, সেটি তাঁর মনের স্বাভাবিক শক্তির সঙ্গে রবীন্দ্রনাথের স্নেহ ও প্রসাদ উভয়ের গঙ্গা যমুনা মিলনের ফল। নারী উদ্ধৃতি শেষ। 3. প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। মহাশ্বেতা দেবী, জন্ম 14 জানুয়ারি 1926 খ্রিস্টাব্দ, ঢাকায়। পিতা কবি মনীষ ঘটক, বন্ধনীর মধ্যে যুবনাস্য, অন্তস্থ জয়হর্ষ ব, দন্তের নয় আকার, তালবস্বয় বফলা, যুবনাস্য, পৃষ্ঠা 123। মাতা ধরিত্রী দেবীও ছিলেন সাহিত্যপ্রেমী ও সমাজসেবী। শিক্ষা: প্রাথমিক শিক্ষা রাজশাহী স্কুলে, তারপর 1936 থেকে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সান্নিধ্যে। 1942-এ বেলতলা বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস, পরবর্তীকালে ইংরেজি সাহিত্যে MA। বিবাহ:
নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের সঙ্গে 1947 খ্রিস্টাব্দে। সন্তান, একমাত্র সন্তান সাহিত্যিক নবারুণ, দন্তের ন বয়াকার, বয়শূন্যরায় হর্ষ মূর্ধন্য, নবারুণ ভট্টাচার্য। কর্মজীবন: পদ্মপুকুর ইনস্টিটিউশনে শিক্ষকতা, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে আপার ডিভিশন ক্লার্ক, রমেশ মিত্র বালিকা বিদ্যালয় এবং জ্যোতিষ রায় কলেজে শিক্ষকতা। সাহিত্যকৃতি: প্রচুর ছোট গল্প ও উপন্যাস। উল্লেখযোগ্য গ্রন্থ ঝাঁসির রানী, প্রথম প্রকাশিত বই। অরণ্যের অধিকার, 1084 মা, বিরসা মুন্ডা, স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প ইত্যাদি। পুরস্কার লাভ: ম্যাগসেসাই, সাহিত্য আকাদেমি, জ্ঞানপীঠ ইত্যাদি পুরস্কার লাভ। দেশিকোত্তম ও পদ্মশ্রী উপাধি লাভ। আদিবাসী সমাজের জীবনযাত্রার ও অর্থনীতির উন্নতি ঘটিয়ে তাদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। বিশেষত সবরখেড়িয়া উপজাতির উন্নয়নে তার অবদান অপরিসীম। মৃত্যু 2016 খ্রিস্টাব্দের 28 জুলাই। উত্তর: প্রতিবাদী লেখিকা মহাশ্বেতা দেবী। বাংলা সাহিত্যে প্রগতিশীল জীবন সম্পৃক্ত রচনা ধারার অন্যতম শক্তিশালী লেখিকা মহাশ্বেতা দেবী। প্রতিবাদী সাহিত্য ধারার এই বিশিষ্ট লেখিকা 1926 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। মহাশ্বেতা দেবীর পিতা মনীষ ঘটক ছিলেন বিখ্যাত কবি, মাতা ধরিত্রী দেবীও ছিলেন সাহিত্যের প্রতি অনুরক্ত। রাজশাহী স্কুলে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তারপরে বেলতলা বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজিতে সাম্মানিক স্নাতক হন। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে MA পাশ করেন। তার কর্মজীবন শুরু হয় পদ্মপুকুর ইনস্টিটিউশনে শিক্ষকতার মাধ্যমে। পরে তিনি পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে আপার ডিভিশন ক্লার্ক হিসেবেও কাজ করেছেন। এরপর রমেশ মিত্র বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা এবং জ্যোতিষ রায় কলেজে অধ্যাপনা করেছেন। 1984 খ্রিস্টাব্দে মহাশ্বেতা দেবী তাঁর অধ্যাপনার জীবন থেকে অবসর নেন। ব্যক্তিগত জীবনে 1947 খ্রিস্টাব্দে মহাশ্বেতা দেবী বিবাহ করেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা বিজন ভট্টাচার্যকে। তাদের একমাত্র সন্তান ছিলেন বিখ্যাত সাহিত্যিক সদ্যপ্রয়াত নবারুণ ভট্টাচার্য। একেবারে স্বাধীনভাবে চলবেন বলেই মহাশ্বেতা দেবী বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। প্যারাগ্রাফ: সমাজে তথাকথিত নিম্নবিত্ত ও নিম্নবর্গের মানুষের জীবনযাপন এবং তাদের আশা, স্বপ্ন, সংগ্রামের সংবেদনশীল এবং প্রতিবাদী রূপ উঠে এসেছে মহাশ্বেতা দেবীর সাহিত্য সৃষ্টিতে। আদিবাসী এবং সমাজের অন্যান্য সর্বহারা মানুষের জীবনের উন্নয়নে তিনি যেমন ব্রতী হয়েছেন, তেমনি তাদের জীবন কথা নিয়েই শিল্প সার্থক ছোট গল্প ও উপন্যাস রচনা করেছেন। 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস ঝাঁসির রানী। রানী বানান এখানে বৈষ্ণব রয়াকার মধ্যে নয় হর্ষই। তার অন্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মধুর প্রেম, রুদালি, প্রেম তারা, বায়োস্কোপের বাক্স, আধার মানিক, কবি বন্দঘটি গাঁয়ের জীবন ও মৃত্যু, 1084 মা, অরণ্যের অধিকার, চট্টি মুন্ডা ও তার তীর, 20-21, ব্যাধ খণ্ড, গণেশ মহিমা, সিধু-কানুর ডাকে, নৈরিতে দন্তেনয় ঐকার রি তয়কার, নৈরিতে মেঘ, বিরসা মুন্ডা, তিতুমির, স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প ইত্যাদি। মহাশ্বেতা দেবীর সামগ্রিক রচনা কর্মকে 3টি প্রবণতায় ভাগ করা যায়। প্রথমত পরাধীন ভারত ও ঔপনিবেশিকতা, দ্বিতীয়ত গত শতকের 70 দশকের রাজনীতি,
তৃতীয়ত এদেশের প্রান্তিক জনগোষ্ঠীগুলির শোষণ বঞ্চনা। প্যারাগ্রাফ। মহাশ্বেতা দেবী তাঁর সাহিত্য সৃষ্টির জন্য 1979-তে সাহিত্য আকাদেমি, 1986-তে পদ্মশ্রী, 1996-তে জ্ঞানপীঠ এবং 2006 খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ এবং 2011 খ্রিস্টাব্দে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত হন। সাহিত্য সৃষ্টির সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সহ বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ইত্যাদি রাজ্যে উপজাতি মানুষদের দুঃখ, বঞ্চনা ও অধিকার রক্ষার লড়াইয়ে সরাসরি পাশে থেকেছেন মহাশ্বেতা দেবী। তার সম্পাদিত বর্তিকা তয়রে ফর্সই কয়াকার বর্তিকা পত্রিকা হয়ে উঠেছে প্রান্তিক মানুষদের মুখপত্র। 1998 খ্রিস্টাব্দে এক সাক্ষাৎকারে মহাশ্বেতা দেবীর কাছে জানতে চাওয়া হয় তার ভবিষ্যৎ ভাবনা। উত্তরে মহাশ্বেতা দেবী নির্দিষ্ট করে দেন তার লক্ষ্য। ড্যাশ উদ্ধৃতি শুরু। ফাইট ফর দ্য ট্রাইবালস, downtrodden, underprivileged and write creatively if and when I find the time. Stop. উদ্ধৃতি শেষ। 2016 খ্রিস্টাব্দের 28 জুলাই এই বিখ্যাত সাহিত্যিকের মৃত্যু হয়। 4. প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম 1861 খ্রিস্টাব্দের 7 মে, বন্ধনীর মধ্যে 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ, বন্ধনী শেষ। জন্মস্থান জোড়াসাঁকো। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। ছাত্র জীবন ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট সেভিয়ার স্কুল। ছাত্র হিসেবে বিশেষত্ব: প্রচলিত শিক্ষা পদ্ধতিতে অনাগ্রহ, শিক্ষার আসল ক্ষেত্র নিজ গৃহ। উৎসাহের প্রেক্ষাপট: ঠাকুরবাড়ির শিল্প সাহিত্য চর্চা। প্রথম কবিতা মাত্র 7-8 বছর বয়সে ভাগ্নে জ্যোতিপ্রকাশের প্রেরণায়। প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি। উল্লেখযোগ্য নাটক বিসর্জন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি। উল্লেখযোগ্য উপন্যাস চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা। উল্লেখযোগ্য ছোট গল্প দেনা পাওনা, গুপ্তধন, মণিহারা, কঙ্কাল প্রভৃতি। বাংলায় সার্থক ছোট গল্পের প্রথম স্রষ্টা। পৃষ্ঠা 124। নোবেল পুরস্কার গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং, SONG, অফরিং, OFFERING, অফরিং এর জন্য 1913 খ্রিস্টাব্দে। নাইট উপাধি ত্যাগ 1922 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। ব্রহ্মচর্য বিদ্যালয় 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে। আদর্শ প্রাচীন গুরুগৃহ, পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শ্রীনিকেতন পল্লী উন্নয়ন ও পল্লী সংগঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত। মৃত্যু 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট। উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে শরৎচন্দ্র লিখেছিলেন, উদ্ধৃতি শুরু, কবিগুরু, তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই, দাঁড়ি, উদ্ধৃতি শেষ। বাস্তবিকই রবীন্দ্র প্রতিভা এক পরম বিস্ময়। একই সঙ্গে তিনি কবি, কথা সাহিত্যিক, নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, শিক্ষক, চিন্তাবিদ, সংগঠক এবং আরও কত কিছু। তার সৃজনশীলতার বহু বিচিত্র ধারা শুধু দেশবাসীকে নয়, বিশ্ববাসীকেও মুগ্ধ ও বিস্মিত করেছে।
বিচিত্র পথে ধাবিত তার প্রতিভা, বিপুল তার সৃষ্টি সম্ভার, তুলনাহীন তার মানব প্রীতি, জীবনের দায়বদ্ধতার সঙ্গে আধ্যাত্মিক ব্যাকুলতার এক অদ্ভুত সহাবস্থান ছিল তার মধ্যে। বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকেও তিনি যুক্ত হয়েছেন সমগ্র বিশ্বের সঙ্গে। বাংলা ভাষায় কবিতা লিখেও তিনি যথার্থভাবেই হয়ে উঠেছেন বিশ্বকবি। প্যারাগ্রাফ। এই মহামানবের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7 মে, 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ কলকাতার জোড়া সাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। বালক রবীন্দ্রনাথের ছাত্রজীবন শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারিতে, কারো কারো মতে ক্যালকাটা ট্রেনিং একাডেমি। এরপর তিনি নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট সেভিয়ার স্কুল প্রভৃতি প্রতিষ্ঠানে পাঠ গ্রহণ করেন। কিন্তু প্রচলিত শিক্ষা পদ্ধতিতে বালক রবীন্দ্রনাথের মন বসত না। সেজন্য বারবার বিদ্যালয় পরিবর্তন করলেও বিদ্যালয়ের পাঠ তিনি শেষ করেননি। 17 বছর বয়সে তিনি ইংল্যান্ডে গিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু সেখানেও তার প্রাতিষ্ঠানিক পাঠ অসমাপ্ত থাকে। প্রথাবদ্ধ শিক্ষা অসমাপ্ত থাকলেও বালক রবীন্দ্রনাথের বিদ্যা চর্চায় কোনো ত্রুটি ঘটেনি। বাড়িতে যোগ্য গৃহশিক্ষকদের তত্ত্বাবধানে তিনি বিভিন্ন বিষয়ের পাঠ গ্রহণ করেছিলেন। কেবল লেখাপড়া নয়, সেকালে ঠাকুর পরিবারের সাহিত্য, শিল্প ও সঙ্গীত চর্চার যে অনুকূল আবহাওয়া ছিল, রবীন্দ্রনাথ সেই আবহাওয়ার মধ্যেই ধীরে ধীরে বড় হয়ে উঠেছিলেন। প্যারা। রবীন্দ্রনাথের কবিতা রচনার সূত্রপাত নিতান্তই অল্প বয়সে। তার বয়স যখন 7-8 বছর, সেই সময় জ্যোতি, বর্গীয় জয়জাফলা ওকার তয়হস্যই বিসর্গ, জ্যোতি প্রকাশ নামে তার এক ভাগ্নে তাকে কবিতা রচনায় উৎসাহিত করেন। জ্যোতি প্রকাশের অনুপ্রেরণায় বালক রবীন্দ্রনাথের জীবনে কবিতা রচনার যে সূত্রপাত ঘটে, তাতে কখনো আর বিরতি ঘটেনি। বয়স এবং অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে কবিতা রচনার পাশাপাশি গান, প্রবন্ধ, গল্প, নাটক, উপন্যাস প্রভৃতি ক্ষেত্রে তাঁর অসাধারণ প্রতিভার আশ্চর্য বিকাশ ঘটতে থাকে। 1878 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। তার প্রথম পর্বের রচনায় পূর্ববর্তী কবিদের কিছু কিছু প্রভাব থাকলেও ক্রমশ তিনি সেই প্রভাব কাটিয়ে ওঠেন। উন্মোচিত হয় তার নিজস্ব কবি সত্তা। কবিতার মতো সাহিত্যের অন্যান্য শাখাতেও তার স্বকীয়তা, দন্তে শয়বফলা কয় দীর্ঘই অন্তস্থ অতয়াকার স্বকীয়তা প্রকাশ পেতে থাকে। শুধু তাই নয়, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা তার হাতে নতুন রূপ পায়। তিনি এককভাবে বাংলা সাহিত্যের সীমাকে অনেক দূর প্রসারিত করেন। তার অসংখ্য কাব্যগ্রন্থের মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, কয় মূর্ধন্যস্বয় মূর্ধন্যয় হর্ষই কয়াকার খনিকা, খেয়া, গীতাঞ্জলি, বলাকা, মহুয়া, পুনশ্চ, আকাশ প্রদীপ, নবজাতক, জন্মদিনে, শেষ লেখা প্রভৃতি উল্লেখযোগ্য। বিসর্জন, শারদোৎসব, ডাকঘর, ফাল্গুনী, মুক্তধারা, রক্তকরবী প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য নাটক। তার রচিত চোখের বালি, গোরা, চতুরঙ্গ, যোগাযোগ, ঘরে বাইরে, শেষের কবিতা প্রভৃতি উপন্যাস বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। বাংলা ছোট গল্পের যথার্থ রূপটিও গড়ে উঠেছিল প্রথম তাঁরই হাতে। দেনা পাওনা, মণিহারা, গুপ্তধন, কঙ্কাল প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য ছোট গল্প।
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফরিংস এর জন্য 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল দন্তের নয়কার বয়কার ল নোবেল পুরস্কার লাভ করেন। এই পুরস্কার তাকে বিশ্বজনের কাছে পরিচিত করে তোলে। প্যারা, সঙ্গীতের প্রতি রবীন্দ্রনাথের আকর্ষণ ছিল আশৈশব। তিনি অজস্র গান রচনা করেছেন, সুর দিয়েছেন, অনেক সময় স্বকণ্ঠে গেয়ে শুনিয়েছেন সেই সব গান। তার গানের কথা যেমন কাব্যগুণে সমৃদ্ধ, সুরও তেমনি আকর্ষণীয়। বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন তিনি। গানের সঙ্গে সঙ্গে নাট্যচর্চাতেও তার প্রবল উৎসাহ ছিল। নানা ধরনের নাটক লিখেই তিনি শুধু ক্ষান্ত হননি, ক্ষান্ত কয় মধ্যের নশয় আকার দন্তের নয় তয়, ক্ষান্ত হননি, সেই সব নাটক মঞ্চস্থও করেছেন, এমনকি নিজে অভিনয়ও করেছেন। বাংলা নাটকের ক্ষেত্রেও তিনি প্রবর্তন করেন এক নতুন ধারার। পরিণত জীবনে তিনি মনোযোগী হয়েছিলেন চিত্রশিল্পে। তার আঁকা ছবির সংখ্যা অনেক, সেই সব ছবিতেও রয়েছে তার প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর। প্যারা, সৃজনকর্মে সদা মগ্ন এই মানুষটি শুধু সাহিত্য শিল্পের নন্দন কাননে নিজেকে আবদ্ধ রাখেননি। প্রথম জীবন থেকেই তিনি স্বদেশ ও সমাজের ভাবনাতেও ব্যাকুল ছিলেন। পদ্মা তীরবর্তী অঞ্চলে তিনি যখন জমিদারির কাজকর্ম দেখাশোনা করতেন, তখন প্রজাদের দুর্দশা মোচনের উপায় খুঁজেছেন পরম আন্তরিকতার সঙ্গে। রাজনীতি সচেতন রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত না থাকলেও পরাধীন ভারতবর্ষ সম্পর্কে তিনি বিন্দুমাত্র উদাসীন ছিলেন না। গানে, প্রবন্ধে এবং অন্যান্য রচনাতে তিনি সেই মনোভাবই ব্যক্ত করেছেন। তার রচনাসমূহ স্বাধীনতা সংগ্রামে বিশেষ অনুপ্রেরণা রূপে কাজ করেছে। বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগে ঘটা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে যখন বড় বড় রাজনৈতিক নেতারা দ্বিধা করছিলেন, তখন তিনি সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন। 1922 খ্রিস্টাব্দ। প্যারা, রবীন্দ্রনাথের জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি শান্তিনিকেতন ও শ্রীনিকেতন। 1901 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ এই বিদ্যালয়টিকে প্রাচীন ভারতের গুরুগৃহের আদর্শে গড়ে তুলতে চেয়েছিলেন। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানটি পরিণত হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। তিনি চেয়েছিলেন এমন এক শিক্ষা ব্যবস্থা যাতে জীবনের সর্বাঙ্গীন বিকাশের সুযোগ থাকে। রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত কৃষি কর্ম ও পল্লী উন্নয়ন শিক্ষার প্রতিষ্ঠান ছিল শ্রীনিকেতন। পৃষ্ঠা 125। শ্রীনিকেতন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি পল্লী উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। শান্তিনিকেতনের বিদ্যালয়ে শিক্ষাদানের ক্ষেত্রেও নিজেকে ঘনিষ্ঠভাবে যুক্ত করেছিলেন রবীন্দ্রনাথ। প্যারাগ্রাফ, 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ এই মহামানবের জীবনাবসান হয়। কিন্তু এ শুধু তার মরদেহেরই অবসান, তার অমর সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে তিনি প্রতিনিয়তই আমাদের মধ্যে বিরাজমান। আমৃত্যু মানবতার পূজারী রবীন্দ্রনাথ শুধু বঙ্গভূমি কিংবা ভারতবর্ষের নয়, সমগ্র বিশ্বের জন্য তার প্রয়াস ব্যক্ত করে গেছেন। মানব সভ্যতার যথার্থ আদর্শ কি হওয়া উচিত সেই কথাই তিনি বুঝিয়ে দিয়ে গেছেন তার সৃষ্টিকর্মের মাধ্যমে। 5. প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। শিশু শ্রমিক সমস্যা। আন্তর্জাতিক শ্রম সংস্থা 12 বছরের বেশি বয়সে শিশুদের শ্রমের মানদণ্ড বেঁধে দিয়েছে। শিশু শ্রমের ক্ষেত্র: ঘরের কাজ, কৃষিক্ষেত্র, বিড়ি তৈরি, চা বাগিচার কাজ ইত্যাদি। শিশু শ্রমের চাহিদার কারণ
স্বল্প দন্তে শয়বফলা লয় পয়, স্বল্প মজুরি এবং শিশুদের সচেতনতা না থাকার সুযোগ গ্রহণ। শিশু শ্রমে ভারত এশিয়ার মধ্যে প্রথম। ৪৫ মিলিয়নের বেশি। অসংগঠিত ক্ষেত্র ধরলে সংখ্যা অনেক বেড়ে যাবে। শিশু শ্রমের কারণ বিপুল জনসংখ্যা, অসম সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক দুরবস্থা ইত্যাদি। শিশু শ্রমিকের বিভাজন গ্রামীণ এবং শহুরে। সুপ্রিম কোর্টের পদক্ষেপ ১২ বছরের কম বয়সীদের শ্রমিক হিসেবে নিয়োগ বেআইনি ঘোষণা। ১৯৯৪ খ্রিস্টাব্দ ন্যাশনাল অথরিটি অফ এলিমিনেশন অফ চাইল্ড লেবার প্রতিষ্ঠা। শিশু বিকাশ প্রকল্প, রোগ প্রতিরোধের চেষ্টা। শিশু শিক্ষার উদ্যোগ, সর্বশিক্ষা অভিযান, বাজেট বরাদ্দ বাড়ানো, ১ বছর বয়সী ৫৮% শিশুকে রোগ প্রতিরোধ কর্মসূচির আওতায় আনা। উত্তর: শিশু শ্রম একটি জ্বলন্ত সমস্যা। উদ্ধৃতি শুরু: যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। নারী উদ্ধৃতি শেষ। সুমন চট্টোপাধ্যায়। বিজ্ঞানের আশীর্বাদে সমৃদ্ধ ২১ শতকের মানব সভ্যতা আলোর নিচে থাকা অন্ধকারের মতোই যে কয়েকটি সামাজিক সমস্যার কালিমায় কলঙ্কিত, তার মধ্যে অন্যতম হল শিশু শ্রমিক সমস্যা। গোটা বিশ্ব সমাজ তথা মানবতার কাছে এই সমস্যা একই সঙ্গে লজ্জাজনক এবং গভীর চিন্তার বিষয়। প্যারা: ইন্টারন্যাশনাল কনভেনশন স্পষ্টভাবেই চিহ্নিত করে দিয়েছে যে ১৮ বছরের কম বয়সীরাই শিশু। আন্তর্জাতিক শ্রম সংস্থা জানিয়ে দিয়েছে যে কেবলমাত্র ১২ বছরের বেশি বয়সের শিশুদের বিশেষ ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে যদি তা তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মানসিক ক্ষতির কারণ না হয়। বন্ধনী শুরু। কনভেনশন নাম্বার 138, আর্টিকেল 30, বন্ধনী শেষ। নারী। সাধারণভাবে কৃষির কাজ, ঘরের কাজ থেকে শুরু করে কার্পেট বোনা, হিরে কাটা, বিড়ি তৈরি, চা বাগিচার কাজ ইত্যাদি নানা সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে শিশু শ্রমের ব্যবহার ঘটে। শিশু শ্রমের চাহিদার প্রধান কারণ স্বল্প মজুরি। যথেষ্ট সচেতনতা না থাকায় এক্ষেত্রে সহজেই শোষণকে অপরিমিত করে তোলা যায়। প্যারা: সমগ্র বিশ্বে শিশু শ্রমিকের সংখ্যার বিচারে এশিয়ার স্থান দ্বিতীয়, আর এশিয়ার মধ্যে প্রথম স্থান ভারতের। সমগ্র বিশ্বের মোট শিশু শ্রমিকের অর্ধেকই ভারতে বাস করে। বর্তমানে ভারতে শিশু শ্রমিকের সংখ্যা ৪৫ মিলিয়ন। অসংগঠিত অসংগঠিত ক্ষেত্রকে ধরলে শিশু শ্রমিকের সংখ্যা নিশ্চিতভাবেই ৭০ মিলিয়নও পার হয়ে যায়। জনসংখ্যার বিপুল চাপ, অসম সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের সংখ্যাধিক্য ভারতে শিশু শ্রমকে একটি দুরপনেয় বিষয় করে তুলেছে। প্যারা: সমাজ কাঠামোর গঠন অনুসারে ভারতে শিশু শ্রমিকদের দুভাগে ভাগ করা যায়। ১. গ্রামীণ শিশু শ্রমিক এবং ২. শহুরে শিশু শ্রমিক। ভারতে শিশু শ্রমিকের ১/৫ থাকে গ্রামীণ এলাকায় আর বাকি অংশ শহরে। শহরের বস্তি এলাকা থেকে বাকিরা আসে বিভিন্ন জেলা। ভারতে শিশু শ্রমিকের ১/৫ থাকে গ্রামীণ এলাকায় আর বাকি অংশ শহরে। আবার শহরের এই বিরাট সংখ্যক শিশু শ্রমিকের মাত্র ৫% আসে শহরের বস্তি এলাকা থেকে, বাকিরা আসে বিভিন্ন জেলা এবং অন্যান্য রাজ্য থেকে। গ্রামীণ শিশু শ্রমিকরা মুখ্যত যুক্ত থাকে কৃষিক্ষেত্রে, ইটভাটায়, বিড়ি তৈরিতে এবং সম্পন্ন বাড়িতে নানা রকম কাজে।
আর শহরের শিশু শ্রমিকরা যুক্ত থাকে চায়ের দোকানে, রেস্তোরাঁয়, মোটর গ্যারাজে ও চামড়ার কারখানায়। একটি পরিসংখ্যানে দেখা গেছে শুধু দিল্লি এলাকায় কার্পেট তৈরির কারখানাগুলিতে প্রায় 1.5 লাখ শিশু শ্রমিক কাজ করে। এদের দিনে 20 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়। মোরাদাবাদে একটি পিতলের কারখানায় প্রচণ্ড উত্তাপে কাজ করার জন্য কর্মরত শিশু শ্রমিকদের অধিকাংশই টিবি রোগে আক্রান্ত হয়েছে। 21 শতকে এসে এই ঘটনাগুলিকে সভ্যতার চরম লজ্জা বলেই মনে হয়, কিন্তু তার থেকেও ভয়াবহ তথ্য হলো ভারত তথা বিশ্বের শিশু শ্রমিকদের একটা বড় অংশকেই কাজে লাগানো হয় মাদক পাচার ও যৌন ব্যবসায়। ভারতে এই মুহূর্তে যৌন ব্যবসায় নিযুক্ত মানুষদের মধ্যে শিশু যৌনকর্মীর সংখ্যা 9 মিলিয়ন। যে পরিসংখ্যানের দিকে তাকিয়ে অদ্ভুত আঁধার এক পৃথিবীতে এসেছে আজ ছাড়া কিছুই বলার থাকে না। প্যারা। সুপ্রিম কোর্ট 12 বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে, কিন্তু যার শিকড় সমাজ ব্যবস্থার অনেক গভীরে, নানান বঞ্চনার শোষণের পরিণামে তাকে প্রতিরোধ করার একমাত্র উপায় সামগ্রিক জনজীবনের, বিশেষ করে শিশুদের সার্বিক মানোন্নয়ন। এজন্য 1975 খ্রিস্টাব্দে চালু হয় সুসংহত শিশু বিকাশ প্রকল্প। 1994 খ্রিস্টাব্দে গঠিত হয় ন্যাশনাল অথরিটি অফ এলিমিনেশন অফ চাইল্ড লেবার, ন্যাশনাল NATIONL Authority, AUTHORITY Authority of Elimination, ELIMINATION of Child, CHILD, Labor, LABOUR, National Authority of Elimination of Child Labor। শিশুশ্রম সমস্যার ভয়াবহতা উপলব্ধি করে 2005 খ্রিস্টাব্দের বাজেটে অতিরিক্ত 1,88,168টি শিশু বিকাশ কেন্দ্র গড়ার কথা বলা হয় এবং ব্যয় বরাদ্দ 3,315 কোটি টাকা থেকে বাড়িয়ে 4,087 কোটি টাকা করা হয়। এই সময় সরকারি উদ্যোগে 1 বছর বয়সী শিশুদের 58%কে রোগ প্রতিরোধ কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়। এর সঙ্গে যথোপযুক্ত গুরুত্ব দেওয়া হয় শিশু শিক্ষার ওপরেও। পৃষ্ঠা 126। বর্তমানে 5 থেকে 13 বছর বয়সী সমস্ত শিশুর শিক্ষা সুনিশ্চিত করার জন্য গ্রহণ করা হয়েছে সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি। প্রসঙ্গত উল্লেখ্য, এই বয়স সীমায় 4 কোটিরও বেশি শিশু আছে যারা কোনোদিনই শিক্ষার আলো পায়নি। সঙ্গে আছে স্কুলছুট ছাত্ররাও। মহাশ্বেতা দেবীর ভীষণ যুদ্ধের পরে গল্পে বাবুর জমিতে বাগালি করা পতিত স্কুলে গিয়ে এক ভীষণ যুদ্ধে জিতে গিয়েছিল। ভীষণ যুদ্ধে উদ্ধৃতির মধ্যে। এই যুদ্ধ জেতার অপেক্ষায় আজ ভারতের লক্ষ কোটি পতিত। প্যারা। উদ্ধৃতি শুরু। এই পথে আলো জেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। নারী উদ্ধৃতি শেষ বলেছিলেন জীবনানন্দ। এই সামাজিক ব্যাধি থেকে সমাজকে মুক্ত করার প্রয়াস বিভিন্ন স্তরে গৃহীত হয়েছে। তবুও শিশু শ্রমের মতো লজ্জা কবে, কিভাবে সম্পূর্ণ দূর হবে তা ভবিষ্যতই বলতে পারে। আইন আছে, আইনের ফাঁকও আছে, সরকারি প্রয়াস আছে, প্রয়াসের ব্যর্থতাও আছে, অজস্র মানবিক মুখ আছে, সেই মুখকে ম্লান করে দেওয়ার মতো চেষ্টাও আছে। তবু একদিন আজকের বিবর্ণ মুখগুলিকে সূর্যালোকে উদ্ভাসিত করার চেষ্টা করতে হবে আমাদের সকলকেই। মনে রাখতে হবে কার্ল, KARL, A ক্যাপিটাল A, মেনিঞ্জার, MENNINGER, কার্ল A মেনিঞ্জারের কথা ড্যাশ উদ্ধৃতি শুরু। What is done to children, they will do to society.
স্টপ, উদ্ধৃতি শেষ, দাঁড়ি। পড়া চলছে পরের ফাইলে।